গুড ইভিনিং ফ্রেন্ডস। যতক্ষণ আপনি সবার সমস্ত ফাজলামো সহ্য করে মুখ বুজে সব সহ্য করবেন ততক্ষণ আপনার মতো মানুষ হয় না। কিন্তু যখন আপনি মানে কোনো মানুষের, সে নিজেরই হোক বা আশেপাশেরই হোক বা বন্ধু হোক, কারোর অসভ্যতামির মুহূর্তর জবাব দেবেন সাথে সাথে, তখন আপনার মতো খারাপ কিন্তু কেউ হয় না। তার মানে যতক্ষণ আপনি সহ্য করতে পারবেন ততক্ষণই ভালো, আর যখন সহ্য করা ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার মতো খারাপ কেউ হয় না। বর্তমানে আমরা ফেসবুক বা ইউটিউব খুললেই যে চিত্রটা সবসময় দেখছি, এখন বোধহয় একটা ছোট বাচ্চাও জানবে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এসপি পলাশ সাহার সঙ্গে, যে তার দীর্ঘ 2 থেকে 2.5 বছরের বিবাহিত জীবনে প্রচণ্ড প্রবলেম চলছিল, এবং প্রবলেমটা যে তার বউকে নিয়ে তা নয়, প্রবলেমটা তার মা এবং বউ দুজনের জন্যই হচ্ছিল। কিন্তু হঠাৎ কেন এই প্রবলেমটা হলো, তো এটা নিয়ে এক একজনের এক এক রকম মন্তব্যটা ঠিক এরকম, কেউ বলছে মায়ের দোষ, কেউ বলছে বউয়ের দোষ। আর এখন পুরো মানে জুড়েই সবাই বুঝতে পারছে যে দোষটা কতটা তার মায়ের এই নিয়ে। কিন্তু এখানে সত্যি কথা বলতে আমার একটা কথা সবসময় মনে হচ্ছে, এবং যেটা মনে হয় সেটা তো সবসময় আমি আমার চ্যানেলে বলো বা মানে আমার যে জায়গাটা মানে সবার সাথে বলার জায়গা, আমি সেখানেই অবশ্যই প্রকাশ করি যে কেউ তাকে বলছে, প্রথম দিকে যেটা হচ্ছিল মানে যেটা সম্ভবত হয় যে ছেলেদের কিছু হলেই তার বউয়ের প্রাথমিক দোষ আসে, আর তারপরে বউটা যখন মুখ খুললো তখন সবাই বুঝতে পারলো না দোষটা বউটার নয়, দোষটা হচ্ছে শাশুড়ি মার, কারণ তার অ্যাটিটিউড, তার সব কিছুই বলে দিচ্ছেন যে তিনি কতটা সন্তান দরদি ছিলেন। ঠিক আছে, একটা ছেলে মারা যাওয়ার 1-2 দিনের মধ্যে মা মিডিয়ার সামনে কি করে থালা ভর্তি ভাত খেতে পারে, সোনা গয়না পরতে পারে, এটাই আশ্চর্যের ব্যাপার। যে ছেলেকে নাকি তিনি চোখে হারাতেন, তো সে মরে যাওয়ার পরে কি করে সোনার কানের হাতে বালা পরে বসে থাকতে পারেন, এই জিনিসটা সত্যিই মানে ভাবার বিষয়। মানে এর থেকে এটাই প্রমাণিত তিনি ভীষণভাবে নিজেকে ভালোবাসতেন বলেই তার 3-4টে সন্তানের মধ্যে সব থেকে যে তার কাছের ছিল, কাছের বলতে ইন দ্য সেন্স তার মুখের ওপরে কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো, তিনি তাকেই মেন আর কি তার মানে কন্ট্রোলে রাখতে চাইতেন, এবং তার উপর দিয়ে তিনি তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতেন, যেটা এতদিনের ভিডিও দেখে আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, সেটা থেকে বড় কথা হচ্ছে যে সবাই একে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, তাকে দোষ দিচ্ছে, কিন্তু আমার মনে হয় বর্তমানে যে সব থেকে বড় দোষী ছিল সেই কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। হয়তো আপনারা এরকম বলছেন, মনে করতে পারেন আমি কেন বলছি যে পৃথিবী থেকে চলে গেছে সে সব থেকে বড় দোষী ছিল। সে এই কারণেই দোষী ছিল যে সে তার মাকে চিনত, যে তার মা ঠিক কেমন, আর সে বারবার বলেছে যে সে প্রচণ্ড মাকে ভালোবাসে। সেই ভালোবাসাটা যখন এতটাই ছিল যে মানে তার মা যা বলবে তাকে তাই করে মেনে নিতে হবে, তাহলে প্রথমে যে বিয়েটা যখন তিনি করলেন তখন তার প্রথমত নিজের পছন্দটাকে বাদ দিয়ে মায়ের পছন্দেই বিয়ে করাটা উচিত ছিল। তার মার ইচ্ছা ছিল যে একটা বড় লোকের মেয়ে, যেখান থেকে সে অনেক সোনা গয়না, বাড়ি গাড়ি বা অর্থ অনেক কিছু পাবেন, যেটা হয় না আগেকার দিনে এই কি যেন কি একটা ছিল না, দেনা পাওনার ব্যাপার, যেগুলো এখনো কিন্তু অনেকের মনেই ব্যাপারগুলো আছে। এখনো মানুষ অনেক আধুনিক হয়ে উঠতে পারেনি, এখনো মানুষ চায়, অনেকে ডাইরেক্ট টাকা না চাইলেও অনেকে এরম চায় যে বইয়ের সাথে অনেক কিছু আসুক বাপের বাড়ি থেকে, হয়তো ডাইরেক্ট টাকাটা না আসলো, সোনা গয়না বা আদার্স কিছু অনেক কিছু আসুক, কিন্তু তার মার মেন ইচ্ছা ওটাই ছিল যে বউ অনেক সুন্দরী হওয়ার দরকার নেই, কিন্তু মোটামুটি তার বাড়ি থেকে প্রচুর সম্পত্তি এই ধরনের জিনিস আনবে, কিন্তু ছেলেটার ইচ্ছে ছিল যে বউটা গরিব ঘরের হোক, কিন্তু যেন সুন্দর দেখতে হয়, পড়াশোনা জানে, এরকম আর কি। অবশ্য তার মাও যে মানে পড়াশোনা ছাড়া চেয়েছে সেটা আমি বলছি না, কিন্তু মেন তার যেটা ইচ্ছা ছিল দেনা পাওনা। কিন্তু সেখানে ছেলেটা মানে মাকে অনেক কষ্ট করে জোর করে রাজি করিয়ে
বিয়েটা করেছিল। তো সব থেকে বড় ভুল সে এখানেই করেছে। সে যদি তার মাকে খুব ভালোভাবে চিনতো এবং মাকে যদি সে অন্ধভাবে ভালোই বাসতো, তাহলে তার প্রথমত এই স্যাক্রিফাইসটাই করা উচিত ছিল যে তার নিজের পছন্দটাকে বাদ দিয়ে প্রথম অবস্থায় মায়ের পছন্দতেই বিয়ে করা। কারণ সে তো মোটামুটি মাকে রাজি করালো, কিন্তু এই রাজি করানোর পেছনে নিশ্চয়ই অনেক শর্ত ছিল, যার কারণে মায়ের এত ভুল দেখার পরেও এবং স্ত্রীকে সে আলাদাভাবে বলার পরেও যে মা অনেক ভুল করছে, বুঝতে পারছি তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি কিছু বলতে পারবো না। কিন্তু কেন বলতে পারবে না? যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভুল হলে অবশ্যই বলতে হবে। অবশ্যই একটা গরিবের মেয়ে বলে তাই এটা 2 থেকে 2.5 বছর চলেছে, এটা কিন্তু যদি কোনো সত্যি বড়লোকের মেয়ে হতো, আমার মনে হয় ওই মহিলাটাও এতটা সাহস পেত না। কারণ যখন জানতো তার পেছনে একটা অর্থনৈতিক বলো পরিবারের বলো একটা সাপোর্ট আছে, কিন্তু মেয়েটা এতটাই দুর্বল ছিল যে তাকে 2 বছর বাপের বাড়িতে যাওয়া হতো না এবং তার বাপের বাড়ির লোক আসতেও না মেয়ের বাড়িতে। এবং এইটা তারাও মেনে নিয়েছিল। এটা কখন মেনে নেয় জানেন? যখন তাদের মনে হয় যে আমরা মেয়েটাকে একটা যথেষ্ট ভালো অর্থনৈতিক এবং একটা সুপরিচিত একটা যোগ্যতামান ছেলের হাতে দিয়েছি, কিন্তু তার বিন্দুমাত্র তাকে নিয়ে এসে আমাদের রাখার পরিস্থিতি নেই, তখনই এই জিনিসটা চলে যে একটা মেয়ে দিনের পর দিন বাপের বাড়ি যায় না এবং তার বাপের বাড়ির লোকও আসে না, কোনো রকমের ফোনে যেটুকু সম্পর্ক হয়। তো এই ধরনের ব্যাপারগুলো বহু বছর আগে ঘটতো, এখন কিন্তু এই ধরনের জিনিস ঘটে না। কিন্তু এই যুগে এসেও মেয়েটার সাথে এটা ঘটেছে। সে দীর্ঘদিন বাপের বাড়িতে যেতে পারেনি, দীর্ঘদিন তার বাপের বাড়ির লোক তার বাড়িতে আসতে পারতো না। এবং যেটা হতো সেটা এরকম যে সে যে অফিস থেকে তার হাজব্যান্ড আসবে, তার সাথে মন খুলে গল্প করতে যাবে বা একটু ফুচকা খেতে যাবে বা কোথাও যাবে, সাথে সাথে তার শাশুড়ি সবসময় যেত। তো এই জিনিসগুলো প্রথমত একটা ছেলেকে বোঝা উচিত যে তার মাকে কতটা টাইম দিতে হবে, এবং যাকে নিয়ে আসছে বাইরে থেকে, যে সব কিছু ছেড়ে আসছে, তাকে কিন্তু সব থেকে বেশি প্রাথমিক অবস্থায় টাইম দেওয়াটা দরকার। কারণ সে আসছে, তার বাড়িতে কেউ গিয়ে থাকছে না, সে সব কিছু ছেড়ে কিন্তু একজনের বাড়িতে আসছে। সে সম্পূর্ণ তার নিজের লোকজন, নিজের পরিবার, নিজের বাড়ি ঘর, নিজের বিছানাটা সব কিছু ছেড়ে কিন্তু সে অন্য বাড়িতে আসছে। সুতরাং তাকে বোঝার ফার্স্ট দায়িত্ব থাকে কিন্তু তার হাজব্যান্ডের, এবং হাজব্যান্ড যদি চায় সে পরিবারের অপর সবাইকে বুঝিয়ে দিতে পারে যে না, তার এই জিনিসগুলো আমাকেই দায়িত্ব নিতে হবে। প্রথম সবাই 2-1টা কথা বলবে, আলোচনা করবে, পরে যখন দেখবে যে আসল জায়গাটা ঠিক আছে, তখন কিন্তু সবাই চুপ হয়ে যাবে। সেই ছেলেটা কিন্তু ফার্স্ট জিনিসটাই যেটা করেছে, মায়ের পছন্দ মতো না বিয়ে করে নিজের পছন্দ মতো বিয়ে করেছে। এবং করার পরে সে ভেবেছিল গরিবের মেয়ে কিছু একটু দিয়ে টিয়ে খুশি হয়ে যাবে, মুখ বন্ধ করে ব্যাপারটা চলতে থাকবে দিনের পর দিন। কিন্তু মেয়েটা নিজেও বলেছে 6-7 মাস সে এইভাবেই চালিয়েছে। তারপরে যখন একটার পর একটা দেয়ালে পিঠ মানে লাগতে থাকে, যে যখন বুঝতে পারে অ্যাকচুয়ালি বাড়িতে তার অস্তিত্বটা কোথায়, তার কোনো অস্তিত্বই নেই, পুরো ব্যাপারটা মানে মা চালাচ্ছে এবং মার সাথে পুরো সাপোর্ট দিচ্ছে ছেলেটা, তখন আস্তে আস্তে কিন্তু সে ঘুরে দাঁড়াতে শুরু করে। এবং প্রথমত হাজব্যান্ডের সাথে বিভিন্নভাবে কথা বলতে শুরু করে যে কেন তুমি এটা বলছো না, কেন ওটা মানে বলছো না, কেন আমার সাথে তুমি কথা বলতে পারবে না, বা স্ত্রীর সাথে সম্পর্ক মানে যে শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় সেটা নয়, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, বা আমরা কখনো কখনো একাও বেড়াতে যেতে পারি কখনো। কিন্তু কোনো কিছুতেই কিন্তু ছেলেটা মানছিল না, সম্পূর্ণ ছেলেটা মানে মেয়েটাকে এই ব্যাপারে অ্যাভয়েড করছিল প্রথম দিকে। তারপরে সে তার মার সম্বন্ধে যতটুকু বলার তাকে মায়ের পেছনে বলছে যে মা এরকম, মার অন্যায়, তোমার অন্যায় নেই, বুঝতে পারছি সব কিছু বুঝেও কি আমি বলবো না, আমি মার কোনো দোষের কথা মাকে বলবো না, তোমাকে এটা মেনে নিতে হবে। অদ্ভুতভাবে কতদিন একটা মেয়ে মানতে পারে, তাই না? যখন তার এই মানাটা আস্তে আস্তে মানে দীর্ঘমেয়াদী হতে থাকলো, তার ধৈর্যের বাঁধ ভাঙতে থাকলো, তখন সে রিয়্যাক্ট করতে শুরু করেছিল। আর রিয়্যাক্ট করতে করতে তার একটা সময় মনে হয়েছিল যে তার বেঁচে থাকাটাই কিন্তু দুষ্কর এই পরিস্থিতিতে। তখন সে চলে যেতে চেয়েছিল। যখন সে নিজে চলে যেতে পারেনি, যেভাবে হোক তাকে আটকে দেওয়া হয়েছিল, তখন সে তার শাশুড়ি যে তার সব থেকে বড় পথের কাঁটা, যাকে সে তার বাড়ি থেকে সরাতে পারছে না, 4টে ছেলে মেয়ে থাকতেও মহিলা যে বাড়িতে সব থেকে বেশি মাতব্বরি করতে পারবে সেই বাড়িতে ছাড়তো না। তার বউয়ের একটাই ডিমান্ড যে সবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকুক,
না, উনি ওখানেই বসে থাকবেন, ওখানেই ঝামেলা পাকাবেন, তার কারণ ওখানে ছেলে তাকে পুরো ফুল স্বাধীনতা দিয়ে রেখেছিল। তো দেখুন, একটা ছেলের বাড়িতে থাকতে পারে অবশ্যই, কিন্তু প্রত্যেক জায়গাতেই সেখানে মানিয়ে চলতে হবে একে অপরকে। আর যদি সেটা মনে হয় যে আমার সে ক্ষমতাটা নেই যে আমি মানিয়ে চলতে পারবো, তাহলে প্রত্যেকের জায়গা থেকে তাকে স্বাধীনতা দিয়ে তার মতো করে থাকাটাই সব থেকে বড় মানে শ্রেয়। কারণ ডিভোর্স বলুন, মৃত্যু বলুন, এটুগুলো তো বর্তমানে কোনো সলিউশন নয় যে দুদিনের খেলা, লোক দেখানো, বিয়ে দিলাম তারপরে মানাচ্ছি না, ডিভোর্স হয়ে গেল। তো অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে যে অভিজ্ঞ মানুষ, মা বা বাবা, স্থানীয় যারা অভিজ্ঞ, যারা দীর্ঘদিন সংসারটা করে এসেছে, তাদেরকেই কোথাও না কোথাও স্যাক্রিফাইস করতে হয় ছেলের সংসারটাকে বাঁচানোর জন্য। যে না, ঠিক আছে, আমাদের তো বয়স হয়েছে, আমরা কদিন পর পৃথিবী ছেড়ে চলে যাব, ওরা ওদের মতো করে বাঁচুক, অ্যাটলিস্ট আমাদের অবর্তমানে যেন আমার ছেলেটা ভালো থাকে, এই চিন্তা করতে হবে। যে অ্যাকচুয়ালি যে মেয়েটার সাথে আছে সেই মেয়েটা কতটা চরিত্রবান, কতটা ঠিকঠাক, সেই জিনিসটা বুঝে নিতে হবে যে সে তার ছেলেকে ঠকাবে কিনা, এই জিনিসগুলো। কিন্তু মেয়েটার ক্ষেত্রে সম্পূর্ণ অন্য ব্যাপার হয়েছে। একটা মেয়ে মানে কতটা অসহায় হলেই কাজ করতে পারে যে তার স্বামীর জন্য রান্না পর্যন্ত করতে পারবে না। রান্নাটা কখনো যদি করেও দেয়, তার স্বামী সে বলার অধিকার থাকবে না যে রান্নাটা খুব ভালো হয়েছে। এইটুকু অধিকারে যদি সে কোনো সময় বলেও ফেলে, হাজবেন্ড তার মানে ভুলবশত স্ত্রীর প্রশংসা করে ফেলে, সেই খাবারটা ছুঁড়ে ফেলে দেওয়া হতো। মানে এই ধরনের কাজ প্রত্যেক নিয়ত তার সাথে করেছে। সে যদি স্বামীর সাথে একটু চাও খেতে যেতে চায়, ফুচকা খেতে যেতে চায়, উনি যাবেন। আর সে যদি তাতে রাজি না হয় যে তার শাশুড়ি কেন এই ছোট ছোট বিষয়গুলোতে সবসময় থাকবে, তাহলে তাকে আর নিয়ে যাওয়া হতো না। তো এখানে আমার সব থেকে যদি মানে আত্মকেন্দ্রিক কাউকে মনে হয় এই তিনটে চরিত্রের মধ্যে, তাহলে আমার সব থেকে আত্মকেন্দ্রিক ছেলেটাকেই মনে হয়েছে। হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি কেন বারবার এই কথা বলছি। প্রথমত, সে তার মাকে যে এত ভালোবাসতো, কিন্তু মার চয়েসে সে বিয়ে করলো না। তার তখন মনে হলো যে কোনো না কোনোভাবে মাকে বুঝিয়ে নিয়ে বিয়েটা করতে হবে, তারপর বিয়েটা হয়ে গেলে তারপর সম্পূর্ণ মার কথাতে চলবো। তো প্রথমত সে তাই করলো, নিজের পছন্দ মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলো, এবং বিয়ে করে নিয়ে আসার পরে তার দিকটা দেখলো না। এবং বিয়ে করার পরে যেমন একটা মেয়ের একটা শ্বশুর শাশুড়ির ওপর দায়িত্ব থাকে, অপোজিট থেকে কিন্তু শ্বশুর শাশুড়িরও মেয়ের ওপর দায়িত্ব থাকে। ঠিক তেমনভাবেই একটা শ্বশুর বাড়িতে মানে জামাইয়েরও কিন্তু শ্বশুর শাশুড়ির ওপর দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। সেইগুলো থেকেও সে তার শ্বশুর শাশুড়িকে বঞ্চিত করলো, তার বউকে বঞ্চিত করলো, কেননা সে তার মাকে কষ্ট দিতে চায় না। তাহলে এখানে প্রথমত সে নিজের পছন্দ মতো বিয়ে করলো, দ্বিতীয়ত সে তার মাকে কষ্ট দিতে চায় না বলে তার বউ এবং তার শ্বশুর শাশুড়ি সব উভয়কেই কিন্তু বঞ্চিত করলো। তৃতীয়ত, যখন তার মনে হয়েছে যে এবার স্ত্রীকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, সে না হলে মারপিট করতে যাচ্ছে, না হলে সে রেগে রিয়াক্ট করছে, অ্যাটাক করতে যাচ্ছে, না হলে সে নিজে সুইসাইড করতে যাচ্ছে, তখন তার মনে হলো যে কোনো কারণে যদি আমার অবর্তমানে আমার স্ত্রী এই কাজটা করে ফেলে, আমার জেল হতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, আমার কেরিয়ার বরবাদ হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও আমি আমার মাকে কন্ট্রোল করতে পারবো না, বা মাকে এখান থেকে আমি অন্য কোথাও সরাতে পারবো না। তখন সব থেকে সলিউশন কি, যে আমি নিজেই সরে যাই। এটা হচ্ছে সব থেকে বড় কাপুরুষতার একটা পরিচয় দিয়েছে। যে মানে মেয়েটাকে তো মানে ঠিক আছে যে মনে হলো যে আমি এখান থেকে মরে বাঁচি, কিন্তু যখন সে পৃথিবী থেকে চলে গেল, তখনও সে একবারও ভাবলো না যে আমি এতদিন যার ওপরে অত্যাচার হয়েছে, অ্যাটলিস্ট আমি তো চলেই যাচ্ছি, সুতরাং আমাকে এখন তাকে সে এতদিনে যতটুকু মানে ভালোবাসাটা তো বাদ দাও, সেটা কিন্তু তার অধিকারটুকু সে দিয়ে যায়, সেটুকুও তাকে দিল না। খুব যৎসামান্য সোনার গয়না, যে মানে সেটা আমরা সবাই দেখেছি যে মেয়েটার বাড়ি থেকে তো খুব সামান্য কিছুই দিয়েছিল, যেটুকু খুব সামান্য দিয়েছে ছেলেটার বাড়ি থেকে সেটাও খুব বেশি নয়। তো সেইটুকু দিয়ে গেল। কেন বাবা, তুমি তো পৃথিবী থেকে চলেই যাচ্ছ, তাহলে সেইটুকু কেন? তার যে গর্ভে তোমার সন্তান আছে, তার দায়িত্বটাও তো তোমার ছিল। তাই এবং তুমি মানে ছেলেটার ভাবা উচিত ছিল যে আমার অবর্তমানে আমার মা আদেও তাকে বা আমার সন্তানকে সেই জায়গার বিন্দুমাত্র দেবে কিনা, মানে আমার অংশে তাদেরকে দেবে কিনা, তাহলে সেই বাচ্চাটারও তো দায়িত্ব আমার। মেয়েটাকে নয় বাদই দিলাম, বাচ্চাটার দায়িত্ব তো আমার, সেই জায়গাটাও করলো না। তাহলে সে শুধুমাত্র মৃত্যু পর্যন্ত তার এবং তার মায়ের চিন্তাই করে গেল। কারণ সে যখন একটা এমনই পদে রয়েছে যে সেখান থেকে যদি তার বউ একটা কিছু করে, তার চাকরি তো অবশ্যম্ভাবী যাবে, এবং তার জেল হতে পারে, অনেক কিছুই হতে পারে এই ধরনের ঘটনাতে। তো তখন তার মনে হলো এর থেকে মানে যতক্ষণ সে মেয়েটাকে কন্ট্রোল করতে করেছে, কিন্তু
মেয়েটার যখন ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে, সে যখন মনে করে যে নয় ইস্পার না হলে তোমাকে এটা করতে হবে, নাহলে আমি ওটা করব, তখন সে বুঝলো যে আমার কন্ট্রোলের সম্পূর্ণ বাইরে, তখন সে ভয়ে পৃথিবী থেকে চলে গেল। আর যখন চলে গেল এমন একটা চিরকুটে কিছু লিখে দিয়ে গেল, সেখানেও মেয়েটাকে বঞ্চিত করলো এবং তার ফ্যামিলি, তার মাকেই কিন্তু সে ভরিয়ে দিয়ে গেল। তো এখানে কি হলো, এখানে তার সব থেকে বেশি আত্মকেন্দ্রিক, সব থেকে বেশি কেউ যদি স্বার্থপরতার পরিচয় দিয়ে থাকে সেটা কিন্তু ছেলেটাই দিয়েছে। তো এটাই সব থেকে বড় ব্যাপার, যেখানে মা বা মেয়ে বা বউটা দোষী নয়, মেন দোষী হচ্ছে ছেলেটা। প্রথমেই একটা ছেলেকে বুঝতে হবে যে আমি একটা মেয়েকে বিয়ে করে দায়িত্ব আনার মতো আমার যোগ্যতা আছে কি না। শুধু নয়, অর্থনীতির সাথে সাথে মানসিক যোগ্যতাও আমার থাকা দরকার, যে তাকে যদি কেউ অ্যাটাক করে তার বিরুদ্ধে আমি যেন 2-4টে কথা বলার মতো ক্ষমতা রাখতে পারি, ঠিক আছে। শুধু তাই না, তার মানে এই নয় যে তার মাকেও সবসময় অপমান করা হবে বা সরিয়ে দেওয়া হবে। তার মা যদি উপযুক্ত মানে সেই যোগ্যতা থাকে তার সম্মান পাওয়ার, তাহলে অবশ্যই স্ত্রীকেও বোঝাতে হবে যে না, তার প্রতিও আমার একটা কর্তব্য আছে, সেটা তোমাকে সাথ দিয়েই করতে হবে। সেটা অবশ্যই বোঝাতে হবে সময়ের সাথে সাথে, কারণ যে কোনো বিয়ে থাওয়া, যে কোনো কিছুর ক্ষেত্রে প্রথম দিকে একটা দোটানা পরিস্থিতি চলে, পরবর্তীকালে দেখা যায় যে উভয় পক্ষই আস্তে আস্তে জিনিসটাকে একটা মানে সমঝোতার মধ্যে দিয়ে এনে সংসারটা করছে। কিন্তু অনেক বাড়িতেই এটা হয় যে না, একতরফা জিনিসটা সবসময় চলতে থাকে, সারা জীবন চলতে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গরিবের মেয়েদের ক্ষেত্রেই বেশি এই জিনিসটা হয়, যাদের পেছনে কোনো মানে ব্যাকবোন থাকে না, কোনো অর্থনৈতিক সাপোর্ট থাকে না, কোনো পারিবারিক সাপোর্ট থাকে না, তাদেরকেই বিশেষত এই ধরনের শ্বশুরবাড়ি বা ছেলেরা বা ছেলের মা পেয়ে বসে। সবাই বলছে ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, কিন্তু ভালো ইন দ্য সেন্স সে কথা বলতে পারতো না বেশি, চুপ করে থাকতো বেশি। সে লাস্ট পর্যন্ত শুধুমাত্র তার ফ্যামিলি, তার নিজের এবং তার মা, এই পর্যন্ত চিন্তা করে গেছে। তার যে অনাগত সন্তান যে পৃথিবীতে কিছুদিন পর আসবে, লাস্ট পর্যন্ত তার কথাও চিন্তা করতে পারলো না। একবার তো সে ভাইদের বোনদের বলতে পারতো যে তোরা মাকে এখান থেকে নিয়ে যা, আমার স্ত্রীর এখন বর্তমানে এই পরিস্থিতি, বাড়িতে এরকম কন্ডিশন চলছে, আমি মাকে বোঝাতে পারছি না, তোরা কিছুদিন নিয়ে গিয়ে রাখ, আবার কিছুদিন পরে আসবে। এইটুকু না বলে সে মেয়েটাকে অথই জলে ফেলে রেখে, যেখানে তার বাবার পরিস্থিতি এতটাই খারাপ যে খুবই খারাপ যাকে বলে, সে নিজেই বলেছে তার ওষুধ কেনার মতো সামর্থ্য নেই, সেখানে দুজনার দায়িত্ব তার ঘাড়ে দিয়ে গেল। মেয়েটা যদি একা হতো হয়তো বা কিছুদিন পর মেয়েটার বিয়ে হয়ে যেতে পারতো, কিন্তু বর্তমানে মেয়েটা একা নয়, তার সাথে তার সন্তান আসতে চলেছে। এই পরিস্থিতিতে মানে মেয়েটা কি অথই জলে ফেলে দিয়ে চলে যাওয়াটা মানে একটা কত বড় মানে ছেলেটা ভাবলো আমি মরে গিয়ে এই যন্ত্রণা থেকে আমি বেঁচে যাই, কিন্তু তার মার কিচ্ছু এসে যাবে না, কারণ ওই ধরনের মহিলাদের কিছু এসে যায় না, যারা শুধুমাত্র আত্মকেন্দ্রিক হয়, কিচ্ছু এসে যায় না। তাদের সন্তান চলে যাবে, আবার অন্য সন্তানকে নিয়ে পড়বে। সব থেকে যদি কারোর গেল সেটা হচ্ছে মেয়েটার। তো এটাই বলার যে প্রত্যেকটা সন্তানকে যদি নিজের ক্ষমতা অনুযায়ী কোনো মেয়েকে দায়িত্ব নিয়ে আনতে পারো তবেই নিয়ে আসো, না হলে পরিবার নিয়ে নিজের মানুষজনদের মধ্যে আবদ্ধ থাকা ভালো। বাইরে কোনো মেয়েকে এনে তাকে জ্বালানো বা এক প্রকার জ্বালানোই হয়েছে। মানে একটা মেয়ে যখন তার দুঃখের কথা প্রকাশ করছে তাকে অলওয়েজ বলছে চুপ করে সহ্য করো। আরে বাবা, কতদিন মানুষ সহ্য করবে? একটা সহ্য করারও তো সীমা থাকে। তো এটা তো এক প্রকার তাকে থামিয়ে রাখা না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার যেটা মনে হয়েছে যে সব থেকে দোষী ছিল তারই মনে হয়েছে এই পৃথিবী থেকে চলে যাওয়া ভালো। এবং সে বিয়েটার সময় মাকে এমনই কিছু বলেছিল যে শুধুমাত্র এই টাইমটা মেনে নাও, সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো, কোনোদিন কোনো কথা বলবো না, এরম কোনো শর্ত একটা সে মার কাছ থেকে নিয়েছিল। এবং তার মা বুঝে শুনে অনেক কাড়িয়ে কুড়িয়েই বিয়েটাতে শেষমেশ রাজি হয়েছিল এবং সেই সুবিধাটা তিনি প্রথম থেকে নিয়ে যাচ্ছিলেন। তো এটা তো আমি তার দোষ দেখি না, কারণ সে তার মুখোশ মানে চরিত্র প্রথম থেকেই দেখিয়ে দিয়েছে যে আমি এরকম, আমাকে এরকম মানতে হবে। কিন্তু ছেলেটা সব বুঝে শুনেও একটা গরিবের মেয়েকে এনে তার প্রতি এই ধরনের মানে নীরব, গায়ে হাত তুলতে হয় না, মুখে কিছু বলতে হয় না, নীরবে তাকে তার মানে যতটুকু প্রাপ্য সব কিছু থেকে বঞ্চিত করা, এটাও এক প্রকার কি বলবো মানসিক টর্চারই। হয়তো সে বুঝতে পারছে না, বয়সে অনেক ছোট মেয়ে, তো সে হয়তো ভাবছে আমার স্বামী খুব ভালো। অবশ্যই ভালো, আমি খারাপ বলছি না তাকে, কিন্তু এই ভালোটা কিন্তু ভালো নয়। এটাই হচ্ছে কথা।
সকলে কিছু বলছে, আমার মনে হলো আমারও কিছু বলা উচিত, কারণ আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও এই জায়গাটা কেউ আসছে না, কেউ বুঝতেই পারছে না যে ছেলেটাও কিন্তু এর মধ্যে দোষী ছিল এবং সেই পরিস্থিতিটা সামলাতে পারবে না বলেই কিন্তু কাপুরুষের মতো এই পৃথিবী থেকে চলে গেছে। ঠিক আছে, তো চলো আজকের মতো সকলকে টাটা।